ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চাকরির পরীক্ষায় বারবার আসে এমন বেশ কিছু অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলো করলে আপনাদের চাকরির পরীক্ষায় কমন পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে। সে ধরনের অঙ্কই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো শুরুতেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন একটা অঙ্ক রয়েছে, বলা হচ্ছে ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে কতটি? ৯টি, ১০টি, ১১টি নাকি ১২টি? সম্ভাব্য ৪টি উত্তর রয়েছে। তো ভাজক নিশ্চয়ই আপনারা চেনেন। বলেন তো দেখি, ভাজক বলতে কি বোঝায়? ভাজক হচ্ছে যে ভাগ করতে পারে তাকে ভাজক বলা হয়। তার মানে আমরা এভাবে বলতে পারি যে ভাজক, এখানে থাকে ভাজ্য, এখানে থাকে ভাগফল, আর টান দিয়ে সবার শেষে কি থাকে? ভাগশেষ। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোনটাকে ভাজক বলা হয়। তার মানে যে ভাগ করে তাকে বলা হয় ভাজক। তাহলে এই ৭২ সংখ্যাটার কতটি ভাজক আছে, অর্থাৎ ৭২ সংখ্যাটাকে কি কি দ্বারা ভাগ করা যায় সেটা। তাহলে সংখ্যাটা আমি লিখলাম ৭২। ৭২কে কত কত দ্বারা ভাগ করা যায়? ১ দ্বারা ভাগ করা যায়, ২ দ্বারা ভাগ করা যায়, ৩৬ দুগুণ ৭২। ৩ দ্বারা ভাগ করা যায়, ৩ চব্বিশে ৭২। ৪ দ্বারা যায়, ৪ 18 ৭২। ৬ দ্বারা যায়, ৬ 12 ৭২, তাই না? এবার ৭ দ্বারা যায় না, কিন্তু ৮ দ্বারা ৯ দ্বারা যায়, ৮ 9 ৭২। ১০ ১১ দ্বারা যায় না, ১২ দ্বারা যায়, ৬ ১২ ৭২। ১৩ ১৪ ১৫ ১৬ দ্বারা ভাগ যায় না, ১৭ দ্বারাও যায় না, ১৮ যায়, ৪ 18 ৭২। এরপরে ২৪ দ্বারা যায়, ৩ চব্বিশে ৭২। ৩৬ দ্বারা যায়, ৩৬ দুগুণ ৭২, আর ৭২ নিজেকেই নিজে ভাগ করতে পারে, অর্থাৎ ৭২ একে ৭২। তাহলে ৭২-এর মোট ভাজক কয়টি দাঁড়ালো বলেন তো দেখি? ৭২-এর মোট ভাজক এই বক্সের ভিতরে যে কয়টা রয়েছে আমরা যদি গুণে দেই, তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, তার মানে নিঃসন্দেহে ১২টি। আমরা ম্যানুয়ালি অঙ্কটা আগে বোঝার চেষ্টা করলাম। এবার আসেন আমরা শর্টকাট মেথডে কিভাবে এই অঙ্কটা তাড়াতাড়ি করতে পারি। এবার আমরা শর্টকাট মেথডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে ৭২ সংখ্যাটাকে আপনারা যত দ্বারা ভাগ করা যায়, এক কথায় লসাগু করবেন। তাহলে ২ দ্বারা ভাগ করা যাচ্ছে, ২ দ্বারা যদি ভাগ করা যায় তাহলে ৩৬ দুগুণ ৭২, তাই না? তাহলে 36। আবার ২ দ্বারা যায়, ১৮ দুগুণ ৭২। আবার ২ দ্বারা যায়, ২ দ্বারা গেলে কত হয় বলেন তো দেখি? ৯ দুগুণ ১৮। ওকে, সরি, কথায় হয়তো কিছুটা গোলমাল হয়েছে আমার। তাহলে ৯ দুগুণ ১৮। আবার ৩ দ্বারা যায়, ৩ তিরিখা ৯। তাহলে বলেন তো দেখি কয়টা ২? 2 টু দি পাওয়ার 3, তার মানে ৩টা ২, ইন্টু কয়টা ৩? ২টা ৩, ৩-এর উপর স্কোয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3-র উপর স্কোয়ার। এখন আপনাদের যেটা করতে হবে, এই যে উপরের পাওয়ারগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে ৩ রয়েছে আর এখানে যে ২ রয়েছে, এই দুইটার সাথে আমাদের কাজ করতে হবে। কি সেটা? সেটা হচ্ছে এই 3-এর সাথে ১ যোগ করলে কত হয় বলেন তো দেখি? ৩ যোগ ১, তাহলে হয় ৪। এই ৪, আর এই ২-এর সাথে ১ যোগ করলে কত হয়? ২ যোগ ১, তার মানে কত হয়? ৩। এই দুটো গুণ করতে হবে। তাহলে ৩ আর ১-এ ৪, আর ২ আর ১-এ কত? ৩। তাহলে ৩ ৪ কত হয়? ৩ ৪ হয় ১২। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ১২। এবার আমরা আর একটা অঙ্ক করব, তাহলেই আপনাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, অঙ্কটা কিন্তু বক্সের মধ্যে সুন্দর করে করে দেওয়া রয়েছে। আমাদের যে শিটগুলো রয়েছে সেই শিটে কিন্তু অঙ্কগুলো এভাবেই করে দেওয়া থাকে। তবে বেশ কিছু বোঝার জিনিস এখানে রয়েছে। দেখেন, আপনারা যদি শিটটা দেখেন, তাহলে কিন্তু এই বিষয়টা হয়তো নাও বুঝতে পারেন। এই যে ২-এর পাওয়ার, তার মানে এখানে লেখা হচ্ছে ৩, তার মানে ২-এর সাথে ১ যোগ করে ৩। এই ৩-এর পাওয়ার ৩, তার মানে 3-এর সাথে ১ যোগ করলে ৪। এই ৫-এর পাওয়ার ১, তাহলে ১-এর সাথে ১ যোগ করলে ২। বাকিগুলো গুণ করে অ্যান্সারটা বের করা হয়েছে। তাহলে কি বলা হচ্ছে প্রশ্নটাতে? বলা হচ্ছে যে ৫৪০ যে সংখ্যাটা রয়েছে, এই ৫৪০ সংখ্যাটির কয়টি ভাজক আছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা কি করেছি বলেন তো দেখি? ৫৪০-এর লসাগু করেছি। তাহলে ২ দিয়ে ২৭০, আবার ২৭০-কে ২ দিয়ে ১৩৫, ১৩৫-কে ৩ দিয়ে, যেহেতু ২ দ্বারা যায় না, তাহলে ৪৫। ৩ ৩ ১৫ ৪৫, আবার ৩ ৫-এ ১৫। আচ্ছা বলেন তো কয়টা ২? ২টা, ওই জন্য ২-এর স্কোয়ার। এবার কয়টা ৩? ৩টা, ওই জন্য ৩-এর কিউব। কয়টা ৫? একটা, তার মানে ৫-এর উপর ১। ঠিক আছে? তাহলে এই ২, এই যেহেতু আমাদের পাওয়ারগুলো নিয়ে কাজ, অর্থাৎ ২ ৩ আর ১, এগুলো নিয়ে আমাদের কাজ। তাহলে ২-এর সাথে ১ যোগ করলে ৩, আর ৩-এর সাথে ১ যোগ করলে ৪, এই ১-এর সাথে ১ যোগ করলে ২। বাকিগুলো কি করব? আমরা সংখ্যাগুলো গুণ করে দেব। তাহলে ৩ ৪ ১২, ১২ ২ ২৪। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ।
তো এবার আমরা আরেকটা অঙ্ক দিব, একটু বড় অঙ্ক। আপনারা সেটা করবেন, করার পরে অ্যান্সারটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1008 সংখ্যাটির কতটি ভাজক আছে? 20টি, 24টি, 28টি নাকি 30টি? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তো সংখ্যাটা কিছুটা বড়। এই অঙ্কটা যদি আপনারা করতে পারেন তাহলে বোঝা যাবে যে আগের দুটো অঙ্ক আপনি ঠিকঠাক বুঝেছেন এবং এই ধরনের প্রশ্ন আসলে আপনি অবশ্যই করতে পারবেন। ওকে, তো মাস্ট বি অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। একটু ডিফারেন্ট টাইপের আরেকটা অঙ্ক আমরা দেখব এই ভাজক সংক্রান্ত। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে একই রকম অঙ্ক, ডিফারেন্ট বলা ঠিক হয়নি আমার। 5320 জাস্ট সংখ্যাটা একটু বড়। ওকে, সংখ্যাটির ভাজকের সংখ্যা বের করুন। রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় অঙ্কটা এসেছে এবং অপশনগুলো কিন্তু এভাবেই ছিল: ভাজকের সংখ্যা 25, ভাজকের সংখ্যা 30, ভাজকের সংখ্যা 32 এবং ভাজকের সংখ্যা 35। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অঙ্কটা করে দেওয়া রয়েছে এবং লসগুটা কিন্তু কিছুটা কঠিন, কেননা শেষের দিকে 133কে 7 দ্বারা ভাগ করে 19 হয়েছে। তাহলে আপনারা যদি 5320 এই জিনিসগুলো দিয়ে, অর্থাৎ 2-এর উপর কিউব, 5-এর উপর 1, 7-এর উপর 1 আর 19-এর উপর 1, এভাবে যদি করতে পারেন তাহলে অনায়াসেই আপনারা অঙ্কটা অ্যান্সার বের করতে পারবেন। তাহলে 3 আর 1 4, এই যে দেখেন 4, 1 আর 1 2, আর মাঝখানের লাইনটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, 1 আর 1 2 আর 1 আর 1 2। তাহলে 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে নিঃসন্দেহে 5320 সংখ্যাটির ভাজকের সংখ্যা কয়টি? 32টি। ওকে, তো এভাবে বুঝে করলে আর আপনাদের অঙ্ক ভুল হবে না। এবার আমরা অন্য ধাঁচের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে: দুটি সংখ্যার গুণফল 1376, সংখ্যা দুটির লসাগু 86 হলে গসাগু কত? খুবই সহজ একটা অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো আমরা একটা বক্স করব, এই বক্সের মধ্যে প্রথমে আমরা সূত্রটা একটু আপনাদেরকে লিখে দেখাবো। তো সূত্রটা একটু মনোযোগ দিয়ে দেখেন। মনে রাখবেন যে লসাগু আর গসাগু এই দুটোর গুণফল ইকুয়াল টু আমরা বলতে পারি একটি সংখ্যা গুণন হচ্ছে অপর সংখ্যা। এই সূত্রটাকে বা আমরা এভাবেও লিখতে পারি যে দেখেন, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, এই দুটোর মানে কি? মানে হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। ওকে, আমরা এভাবে লিখলাম যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল আমরা বলতে পারি লসাগু গুণন হচ্ছে গসাগু। যে কোনোটা লেখা যায়, অর্থাৎ উপরের সূত্রটাও যা 1 নম্বর, নিচের সূত্রটাও তাই, এটাও 1 নম্বর। অর্থাৎ আমরা চাইলে এটাও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি। তো অঙ্কের প্রয়োজনে আমরা লিখব, দেখেন এখানে দুটি সংখ্যার গুণফল মানে কিন্তু একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, আর লসাগু গুণন গসাগু যা আছে সেটাই কিন্তু ঠিক। তো আমরা একবার বামে লিখেছি একবার ডানে লিখেছি, জিনিসটা কেন? কারণ হচ্ছে অঙ্ক অনুপাতে আমরা সূত্রটা প্রয়োগ করব বা ব্যবহার করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1376, সংখ্যা দুটির লসাগু 86 হলে গসাগু কত? তাহলে আমরা সূত্র বসাতে পারি লসাগু গুণন গসাগু ইকুয়াল হচ্ছে দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ আমরা এভাবে লিখলাম শর্টকাটে দুটি সংখ্যার গুণফল। তাহলে কি দেওয়া আছে? লসাগু 86, তার মানে লসাগু 86 ইন্টু গসাগু বের করতে হবে ইকুয়াল দুটি সংখ্যার গুণফল 1376। তাহলে আমরা বসালাম 1376। তাহলে সুতরাং আমরা যদি গসাগু বের করি তাহলে কি হবে? উপরে 1376, তার নিচে হচ্ছে 86। এখন আমরা জাস্ট কাটাকাটি করব। তো প্রথমে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে কি হয় একটু দেখেন। আমরা এটাকে 2 দিয়ে কাটবো। 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তার মানে 43 দুগুণ 86। ওই 2 দিয়ে আমরা এটাকে কাটবো। 6 দুগুণ 12 থাকলো 1 17, 8 দুগুণ 16 থাকলো 1 16, তার মানে 8 দুগুণ 16। আবার আমরা 43 দিয়ে সরাসরি যদি 688কে কাটি বা ভাগ করি তাহলে কত হবে দেখেন তো দেখি। তাহলে কত হচ্ছে আমাদের? আমরা যদি 43 দিয়ে 688কে কাটি তাহলে হয় 16। ওকে, আপনারা একটু গুণ করে দেখবেন যে 43 আর 16 যদি আমরা গুণ করি তাহলে 3 6 18 8, হাতে কত? 1। তার মানে দেখেন এখানে কিন্তু শেষে 8 রয়েছে, তাই আমরা বলতেই পারি যে 43 দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 16। তার মানে নিঃসন্দেহে আমাদের ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? খুবই সহজ একটা অঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তো মনে রাখবেন যদি অনুপাত দেওয়া থাকে, এখানে দেখেন অনুপাত বলা আছে 5:7 এবং গসাগুর মান দেওয়া আছে 6,
তাহলে বের করতে বলেছে লসাগু। যদি অনুপাত দেওয়া থাকে এবং লসাগু বের করতে বলে তাহলে মুহূর্তের মধ্যেই অঙ্ক হয়ে যাবে। তাহলে লসাগু ইকুয়াল এই 5 মানে অঙ্কে যে সংখ্যাগুলো আছে সবগুলো গুণ করে দেবেন, অর্থাৎ 5 গুণন 7 গুণন 6 যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 5 7 35, অথবা এই 5 আর 6 গুণ করলে 5 6 30, 30কে 7 দ্বারা গুণ করলে 3 7 21, তার মানে 210। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 210, তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট। তাহলে দেখেন কয় সেকেন্ড সময় লাগবে। যদি দেখেন পরীক্ষায় অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, বের করতে হবে লসাগু, তাহলে মুহূর্তের মধ্যে অ্যান্সার বের হয়ে যাবে। জাস্ট যে সংখ্যা কয়েকটা প্রশ্নপত্রের মধ্যে থাকবে সে কয়টা গুণ করে দিলেই লসাগু বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সুপার শর্টকাট মেথড। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত। তাহলে মুহূর্তের মধ্যেই আপনারা অ্যান্সার বের করতে পারবেন, এবং এই অঙ্কটার অ্যান্সার কত হবে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 125টি কলম ও 145টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 10, 15, 5 নাকি 20? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক। বারবার এই ধরনের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। মনে রাখবেন এই ধরনের অঙ্ক যেখানে বলা হবে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, তো সেক্ষেত্রে আমাদের গসাগু করে অ্যান্সার বের করতে হবে। তার মানে এক্ষেত্রে 125 আর 145-এর গসাগুই হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। তাহলে 125 আর 145-এর গসাগু আমরা ইউক্লিডীয় মেথডে যদি বের করি, 125 একে 125, কত থাকলো? 0 2, তার মানে 20 থাকলো। 20 দ্বারা 125কে যদি আমরা ভাগ করি আবার, তাহলে কত থাকবে? 6 দুগুণ 12, তার মানে 120। অবশিষ্ট কত থাকে? 5। এই 5 দ্বারা আবার এই 20কে ভাগ করলে কত হয়? 4 5 20, তার মানে অবশিষ্ট 0। তাহলে এক্ষেত্রে আমাদের গসাগু কত হবে বলেন তো দেখি? নিঃসন্দেহে আমাদের গসাগু হচ্ছে 5 বা 5। তার মানে আমরা উত্তরে বলতে পারি যে 125টি কলম ও 145টি পেন্সিল মোট 5 জনের মধ্যে হচ্ছে সমানভাবে কি করে দেওয়া সম্ভব? ভাগ করে দেওয়া সম্ভব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই সহজ একটা অঙ্ক এবং বারবার আসে এই অঙ্কটা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360। তার মানে আমরা কি বের করলাম? গসাগু হচ্ছে 2, আমাদের দেওয়া আছে কিন্তু এই তথ্য। গসাগু হচ্ছে 2 আর লসাগু কত? লসাগু হচ্ছে আমাদের 360, তাই না? একটি সংখ্যা 10, তার মানে আমরা এখানে লিখলাম যে একটি সংখ্যা কত আমাদের? একটি সংখ্যা হচ্ছে 10, তাহলে অপর সংখ্যাটি কত সেটা বের করতে বলেছে। তার মানে অপর সংখ্যা ইকুয়াল টু হোয়াট? এই হচ্ছে আমাদের প্রাপ্ত তথ্য, এই অঙ্কটা থেকে আমরা দেওয়া আছে পেলাম। তাহলে আমরা সূত্র কি জানি এ ধরনের অঙ্কের ক্ষেত্রে? সূত্র হচ্ছে একটি সংখ্যা অর্থাৎ একটি গুণন অপরটি ইকুয়াল লসাগু গুণন হচ্ছে গসাগু। তাহলে বা এই একটি সংখ্যা কত? 10 বসালাম, গুণন অপর সংখ্যা তো বের করতে বলেছে, ইকুয়াল লসাগু কত? লসাগু হচ্ছে 360, গুণন গসাগু কত? গসাগু হচ্ছে 2, বসালাম 2। তাহলে বা অপর সংখ্যা আমরা যদি বের করি, অপর ইকুয়াল উপরে 360 গুণন 2 ভাগ হচ্ছে নিচে 10। তাহলে আমরা যদি 0 0 কেটে দেই, তাহলে সুতরাং অপর সংখ্যা আমাদের কত আসে বলেন তো দেখি? অপর সংখ্যা ইকুয়াল 36 দুগুণ 72। তার মানে নিঃসন্দেহে আমাদের ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 42তম, 26তম, 10তম বিসিএসে এই অঙ্কটা এসেছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বারবার এই সহজ অঙ্কটাই কিন্তু চলে আসে। তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা একটা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করব। মেথডটা কি? মেথডটা হচ্ছে আমরা লিখব যেহেতু টাকায় 3টা কিনেছে এবং টাকায় 2টা বিক্রি করেছে, তার মানে নিঃসন্দেহে আমাদের লাভ হয়েছে। লাভ ইকুয়াল আমরা বলবো ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100।
এই সূত্রটা আমরা প্রয়োগ করব। এখানে এই সূত্রটা প্রয়োগ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে এখানে বলেছে টাকায় আর এখানেও বলেছে টাকায়, অর্থাৎ এই টাকার ফিগার দুইটা সমান হতে হবে। এখানে যদি বলে 10 টাকায় 3টা কিনে এবং 10 টাকায় 2টা বিক্রি, তবুও এই সূত্রই প্রয়োগ হবে। এখানে যদি বলে 100 টাকায় 3টি কিনে 100 টাকায় 2টি বিক্রি, তবুও এই সূত্রটাই প্রয়োগ হবে। এখন টাকায় মানে কি, 1 টাকায় 3টি কিনে 1 টাকায় 2টি বিক্রি, তাহলে শতকরা কত লাভ হবে? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সূত্রটা কিভাবে কাজ করছে। তার মানে এই টাকার ফিগার দুটো যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে সূত্রটা প্রয়োগ করার সময় আমাদের কি করতে হবে? ইকুয়াল, মনে রাখবেন ক্রয় মাইনাস বিক্রয় বলা হচ্ছে এখানে। তাহলে ক্রয় কয়টা? টাকায় 3টি। বিক্রয় কয়টা? টাকায় 2টি। তাহলে ক্রয় হচ্ছে 3 মাইনাস বিক্রয় হচ্ছে 2 ভাগ বিক্রয় হচ্ছে 2 গুণন হচ্ছে 100। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1, নিচে 2 গুণন হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে 50 দুগুণে 100, তাহলে 50 আর 1 গুণ করলে 50 একে 50, তাহলে কত শতাংশ? 50%। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। দেখেন কত সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম, এবং শুধু একটা বিসিএস না, কিন্তু বেশ কয়েকটা বিসিএসে এই অঙ্কটা এসেছে এবং পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, পার্সেন্টেজের একটা অঙ্ক। বলা হচ্ছে কি, একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? 41তম বিসিএস এর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে বলা হচ্ছে কি, যে একটা পরীক্ষায় মোট প্রশ্ন কয়টা ছিল? মোট প্রশ্ন ছিল 75টি। 75টি প্রশ্ন ছিল, সেখান থেকে আসাদ 60টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, শুদ্ধ উত্তর দিয়েছে। কয়টার? 60টা। তাহলে ভুল উত্তর দিয়েছে কয়টা? 15টার। কিন্তু প্রশ্নে কি বের করতে বলেছে আমাদের? সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। তার মানে প্রশ্নটাতে বলা হচ্ছে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর, তার মানে শুদ্ধই জানতে চাচ্ছে আমাদের কাছে। তার মানে আমরা কিভাবে বের করব? মোট প্রশ্ন ছিল 75, এর মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে কয়টি? 60টি। যেহেতু শতকরা, তার মানে গুণন 100। যদি বলতো যে শতকরা কতটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, তাহলে উপরে কিন্তু 15 হতো। কেন? কেননা 75টার মধ্যে 60টা শুদ্ধ উত্তর দিলে 15টা ভুল হয়। কিন্তু যেহেতু এখানে শুদ্ধই চাচ্ছে, তাই শুদ্ধটা উপরে। তাহলে আমরা কাটাকাটি করব, 3 25 75 থাকলো 25, তাহলে 4 25 100, 3 দিয়ে যদি 60কে কাটি 3 20 60, তাহলে 20 আর 4 গুণ করলে 4 20 80%। তার মানে সে 80% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 1% বৃদ্ধি, 20% হ্রাস, 1% হ্রাস, নাকি 20% বৃদ্ধি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বারবার এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। মনে রাখবেন, এই ধরনের অঙ্ক করার জন্য একটা শর্টকাট সূত্র রয়েছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100। এই ধরনের অঙ্কে যে এই সূত্রটা প্রয়োগ করা হয়, সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এখানে কি, এখানে এ মানে প্রথম যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে, যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস। এ মানে 10% বৃদ্ধি, তার মানে প্লাস 10%, ঠিক আছে। আর প্রস্থ 10% হ্রাস, তার মানে বি মানে মাইনাস 10%, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আমরা মানগুলো বসাই দেব। তাহলে এ মানে 10, মানে প্লাস 10, যেহেতু সামনে প্লাস দেয়া লাগে না, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন বসালাম। বি মানে মাইনাস 10, তাহলে মাইনাস 10 দিলাম, এই প্লাস চিহ্ন বসালাম। এ মানে প্লাস 10 আর বি মানে মাইনাস 10 বসাই দিলাম। প্রত্যেকটার সাথে পার্সেন্টেজ আছে, তাই পার্সেন্টেজ এখানে বসালাম না। আর নিচে কত? 100 বা 100। তাহলে ইকুয়াল 10 প্লাসে মাইনাসে মাইনাস 10, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 10 গুণন 10, তার নিচে কত? 100। তাহলে কি হচ্ছে বলেন তো দেখি? 10 10 কাটা, তাহলে ইকুয়াল মাইনাস থাকতেছে সামনে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে উপরে 1 1 1 আর নিচে কত? 1। তাহলে 1/1 মানে কি? মাইনাস 1ই, তাই না? মাইনাস তো সামনে আছেই, আর 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে মাইনাস মানে কি? মাইনাস মানে কিন্তু হ্রাস। তাহলে
হ্রাস কত বলেন তো দেখি? হ্রাস হচ্ছে 1%। তার মানে হ্রাস মানেই এই মাইনাস বোঝাচ্ছে। যদি এখানে +1 আসতো তাহলে বৃদ্ধি 1%। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1% হ্রাস পেয়েছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে, টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি বিক্রয় করলে শতকরা লাভের হার কত? লাভ যে হয়েছে এটা কিন্তু আমাদের এখানে বলাই হয়েছে বা বলে দেয়া হয়েছে। তাহলে আমরা সূত্র কি লিখতে পারি? লাভ ইকুয়াল, তার মানে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100, তাই না? যেহেতু এখানে টাকার ফিগার, তার মানে টাকায় 6টি টাকায় 5টি, যেহেতু টাকার ফিগার দুটো সেম, তার মানে 6টি হচ্ছে ক্রয়, তার মানে ক্রয়ের মান হচ্ছে 6 মাইনাস বিক্রয় হচ্ছে 5টি, তাহলে বিক্রয়ের মান 5 ভাগ নিচে বিক্রয় রয়েছে 5 গুণন হচ্ছে 100। তাহলে ইকুয়াল, উপরে 6 থেকে 5 গেলে থাকে 1, নিচে 5 গুণন হচ্ছে 100। তাহলে 5 দ্বারা 100কে কাটলে 5 বেশি 100, তাহলে 20 আর 1 গুণ করলে 20, তাহলে 20%। যেহেতু 100 দ্বারা গুণ করা হয়েছে এই জন্য শেষে শতাংশ এসেছে। তার মানে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটি এক্ষেত্রে আমাদের রাইট। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতি কত? তার মানে আমাদের শতকরা ক্ষতি বের করতে বলেছে, যে ক্ষতি কত হবে শতকরা। তো মনে রাখবেন যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না কখনোই, যে লাভ বা ক্ষতি হিসাব করা হয় সবসময় ক্রয় মূল্যের উপর বেস করে। ঠিক আছে? তো আমি যদি আপনাদের বলি যে একটা জিনিস আমি 100 টাকায় কিনলাম আর 120 টাকায় বিক্রি করলাম, কত পার্সেন্ট লাভ হয়েছে? আপনি নিঃসন্দেহে বলবেন যে আমার 20% লাভ হয়েছে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তার মানে পার্সেন্টেজের অঙ্কে মূল জিনিসটা হচ্ছে 100, তার মানে ক্রয় মূল্য হচ্ছে আমাদের হিসাব করতে হবে। এটা যেহেতু আমাদের ক্রয় মূল্য, তাহলে এই ক্রয় মূল্যের উপরেই আমাদের কিন্তু হিসাবটা করতে হবে সবসময়। তো একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। আচ্ছা বলেন তো দেখি, বিক্রয় মূল্য কয় টাকা? 80 টাকা। তাহলে কয় টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে ক্রয় মূল্য ছিল নিঃসন্দেহে 80 আর 20 যোগ করলে কত টাকা হয়? 100 টাকা ছিল জিনিসটার ক্রয় মূল্য। তাহলে আমরা যেহেতু ক্ষতির হার বের করব, শতকরা ক্ষতি, তাহলে আমরা বলতে পারি সুতরাং 100 টাকায় ক্ষতি হয় কয় টাকা বলেন তো? 20 টাকা ক্ষতি হয়েছে। 100 টাকায় ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। তাহলে গুণন শতকরা ক্ষতির হার, তার মানে গুণন 100 দিয়ে দিব আমরা। তাহলে 0 0 0 0 কাটা দিয়ে দিলাম, তার মানে 100 আর 100 সরাসরি আমরা কাটতে পারতাম। তাহলে ইকুয়াল কত শতাংশ? 20%। তাহলে একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে? শতকরা 20% ক্ষতি হয়েছে। নিঃসন্দেহে আপনাদের এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। নচেত আপনি যদি 80 টাকার উপর হিসাব করেন যে 80 টাকায় ক্ষতি হয় 20 টাকা, তাহলে কিন্তু সাথেই অঙ্কটা ভুল হয়ে গেল। তাহলে আমি কি বলেছি? সবসময় লাভ বা ক্ষতি হিসাব করতে হবে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে লাভ বা ক্ষতি সবসময় হিসাব করতে হবে ক্রয় মূল্যের উপর। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একজন ছাত্র 16টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে 60% নম্বর পেল। 90% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো দেখেন, একজন ছাত্র 16টি প্রশ্নের শুদ্ধ উত্তর করে 60 নম্বর পেল। তাহলে 16টা প্রশ্নের শুদ্ধ উত্তর করে 60 নম্বর পেয়েছে বা 60% নম্বর পেয়েছে। 90% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের, তার মানে কতটি বের করতে বলেছে। তাহলে এটা ডান দিকে রাখবো আমরা। ঐকিক নিয়মের সময়, সাজানোর সময় আমরা যেটা বের করতে বলে সেটাকে ডান দিকে রাখি। তাহলে আমরা বলবো যে 60% নম্বর পাওয়ার জন্য উত্তর করতে হয় 16টি প্রশ্নের। জাস্ট কথাগুলো আমি বললাম কিন্তু লিখলাম না। তাহলে 1% নম্বর পাওয়ার জন্য নিশ্চয়ই কম, তাহলে কম মানে ভাগ, তার মানে 16 ভাগ 60। তাহলে 90% নম্বর পাওয়ার জন্য কি হবে? 90% নম্বর পাওয়ার জন্য আমাদের বেশি হবে। তাহলে বেশি মানে কি? গুণ। তাহলে 16 গুণন 90 ভাগ হচ্ছে 60। তাহলে আমরা কাটাকাটি করব, 0 0 কাটা। তাহলে আমরা যদি কাটি 3 2 6, তাহলে 3 3 3 9, আর 2 দিয়ে যদি আমরা 16কে কাটি 8 2 16, তাহলে 3 আর 8 গুণ করলে 3 8 24টি। তার মানে তাকে 90% নম্বর পেতে হলে মোট 24টি প্রশ্নের শুদ্ধ উত্তর করতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমি আপনাদের করে দিব না, খুবই সুন্দর একটা অঙ্ক। বাতাসে অক্সিজেনের পরিমাণ 21% হলে 840 লিটার অক্সিজেন পেতে হলে কত লিটার বাতাস প্রয়োজন? তাহলে কি বের করতে বলেছে? কত লিটার বাতাস প্রয়োজন? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। অবশ্যই এই অঙ্কটা আপনারা করবেন, করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন 27 নম্বরের উত্তর কত হচ্ছে। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে 60% পাশ করলো, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তার মানে কি বের করতে বলেছে আমাদের এখানে? উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো এটা বের করতে বলেছে। দেখেন আমি এটা মার্ক করে দিচ্ছি, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, তার মানে ফেলের তথ্য আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো। সূত্রটা হচ্ছে টোটাল, আমি অনেকবার আপনাদের লিখে দিয়েছি, আরও একবার লিখে দিচ্ছি, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল, SINGLE, অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। এখানে টোটাল মানে মোট কতজন সেটা, অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে পাস, অল বোথ মানে উভয় বিষয়ে পাস, নান মানে উভয় বিষয়ে ফেল। তাহলে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে টোটাল মানে কত পার্সেন্ট? 100%। অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে পাস, তাহলে 80% গণিতে 70% বাংলায় পাস করলো, তাহলে অল সিঙ্গেলের মান হচ্ছে 80% এবং অল সিঙ্গেলগুলো যোগ হয় প্লাস হচ্ছে 70%। ঠিক আছে, এই পর্যন্ত আসলাম। উভয় বিষয়ে পাস করলো 60%, তাহলে অল বোথ মানে উভয় বিষয়ে পাস, তাহলে 60% উভয় বিষয়ে পাস করেছে। এবার উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, তার মানে নান মানে উভয় বিষয়ে ফেল, তাহলে নানের মানই আমাদের বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি 100, এখানে চাইলে আমরা পার্সেন্ট দিতে পারি, তাহলে 100% থেকে ইকুয়াল 70 থেকে 60 বাদ দিলে কত হয় বলেন তো? অবশ্যই 10। 80 আর 10-এ কত? 90, তাহলে 90% প্লাস হচ্ছে নান। আমরা এদিকে যোগ বিয়োগ করে নিলাম। তাহলে আমরা যদি 90কে এইদিকে নিয়ে আসি, তাহলে 100%, এই 90 এদিকে আসলে মাইনাস 90% হয়, 90% ইকুয়াল হচ্ছে নান। তাহলে সুতরাং নানের মান কত বলেন তো দেখি? নান ইকুয়াল 100 থেকে 90% বাদ দিলে কত থাকে? 10%। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাইট। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো শেষ করার পূর্বে আপনাদের একটু বলি, যারা আমার কাছে অনলাইনে পড়তে চান তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং মান্থলি 500 টাকা ফি নিয়ে আমি আপনাদেরকে অনলাইনে পড়াই জুম অ্যাপ এবং ফেসবুক পেজের মাধ্যমে। একটা গ্রুপে আমি আপনাদেরকে অ্যাড করে দেব, সেখানে একদিন পরপর লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এবং অঙ্কের একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স চলছে আমার, সেটা হচ্ছে 4 মাস মেয়াদি একটা কোর্স, অর্থাৎ প্রতি মাসে আপনারা 500 টাকা পেমেন্ট করে সেই কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। যারা ভর্তি হতে চান তারা এই নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আর যারা চান না ভর্তি হতে তারা আমার ভিডিওগুলো দেখেন, ওকে? তাহলেও হবে, কিন্তু একটা কোর্সের মধ্য দিয়ে গেলে প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হয়ে যায়। বিচ্ছিন্ন বা এলোমেলোভাবে ভিডিওগুলো দেখলে আপনাদের কিন্তু আংশিক লাভ হয়, কিন্তু একটা কোর্স করলে পুরোপুরি সাজানো গোছানো বিষয় বা শিটের মাধ্যমে আপনারা এই যে বিষয়গুলো পেয়ে যাবেন, পাশাপাশি শর্টকাট এবং ডিটেলস শিখতে পারবেন। এই জন্য আমি আপনাদের কোর্স করার জন্য বলি। তো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিওগুলোতে আপনারা লাইক দেবেন, কেননা লাইক দিলে ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে যায়। ওকে?